যে বাঙ্গ প্রগতিশীলরা এত রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বই পড়লে পাগল হইয়া যায়, কাইট হয়ে পড়ে যায়। সে রবীন্দ্রনাথ নিজেই তো তার দেশ ভারতে হিন্দিকে সর্বভারতীয় ভাষা হিসেবে প্রমোট করছে। এখানে বাঙ্গ প্রগতিশীলদের আইকন রবীন্দ্রনাথ তো হাউকা করে নাই যে সে তার মাতৃভাষা ভুলা যাবে। পশ্চিম বাংলার কোন কবি সাহিত্যিক তো এটা একটা টু শব্দ করে নাই, যেহেতু রবীন্দ্রনাথ কইছে ঠিকই কইছে। আর জিন্না একই কথা কইয়া ভিলেন হইয়া গেল বাঙ্গ প্রগতিশীলদের কাছে। এটা কত বড় সামার বাটপারের বাটপার দেখেছেন। ভারতের কেন্দ্রে, সচিবালয়, আদালতে, আর্মিতে সব জায়গায় অফিসিয়াল ভাষা হচ্ছে হিন্দি বা ইংলিশ। সব ফাইলপত্র, যোগাযোগ, চিঠি আদান প্রদান হিন্দি অথবা ইংলিশে করা লাগে। ভারতের পার্লামেন্টে কথা বলতে গেলে হিন্দি বা ইংলিশ ব্যবহার করতে হয়। পার্লামেন্টের মেম্বার, রাজনীতিবিদ যদি বকলম বা মূর্খ হয় তাহলে স্পিকারের বিশেষ অনুমতি নিয়ে অন্য ভাষায় বক্তৃতা দিতে পারে, যদিও সেই বক্তব্য কেউ শুনে না। এই যে দেখেন, পশ্চিমবঙ্গের লোকসভার একজন সদস্য অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার 24 পরগনা আসনের এমপি, লোকসভায় হিন্দিতে কথা হচ্ছে। দেখেন, खबर रखिए और कुर्सी का पीटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। आप डायरेक्शन देंगी ये मुझे? पश्चिम बंगाल के चीफ मिनिस्टर ममता बनर्जी सदन के सदस्य है नहीं है, तो उन्होंने क्यों टिप्पणी किया? বাঙ্গু প্রগতিশীলরা তো ভারত মাতা শুইয়া কায়েত, এরা কিন্তু ভারত মাতার বিরুদ্ধে একটা টু শব্দ করবে না। আপনাদের কি আসলে বিশ্বাস হয় যেই সব 7 জন্মের জাউরাজ, আওয়ামী লীগ, সিপিবি, বামপন্থী বুদ্ধিজীবী সাহিত্যিক যেমন শাহরিয়ার কবির, কমিউনিস্ট মুনির চৌধুরী, যারা ভাষা আন্দোলন নিয়ে লাফাইছে, তারা কি এইটার জবাব দিতে পারবে যে যদি 47-এর দেশভাগ না হইয়া আমরা যদি অখণ্ড ভারতের অংশ হইতাম তাহলে কেন্দ্রে অফিসিয়াল ভাষা কি হইতো? হিন্দি হইতো তো, তাই না? তো তারা কি হিন্দি ব্যবহারের বিরুদ্ধে একটা টু শব্দ করতো? তারা তো তাদের গুরুদেব রবীন্দ্রনাথের আদেশ দেখে কাইট হয়ে পড়ে যেত। আসলে এদের সবসময় উদ্দেশ্য ছিল ভারত মাতার এজেন্ডা বাস্তবায়ন করা। আমাদের আগের 2টা এপিসোডে দেখাইছি, এই এপিসোডের মাধ্যমে সেটা আবার স্বতঃসিদ্ধভাবে প্রমাণ করলাম আপনাদের সামনে আরেকবার। এরা সব সময় এই ভূখণ্ডের মুসলমানদেরকে দুর্বল করে রাখতে চেয়েছে, এখনো সেটার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সেই জন্য প্রথম থেকে ষড়যন্ত্র করে তাদের দেশীয় লেসপেন্সারদের মাধ্যমে এই সমস্ত ভুয়া বয়ান তৈরি করে বিলি করেছে। পাকিস্তান তৈরি হওয়ার পর থেকে এদের উদ্দেশ্য ছিল উপমহাদেশের মুসলমানদের মধ্যে যাতে বন্ধন না থাকে, একতা না থাকে, মুসলমানরা যাতে কোনোভাবে এক দেশে বসবাস না করে। মুসলমানরা যদি একতাবদ্ধ শক্তিশালী থাকে তাহলে তো ভারত মাতার বিশাল বিপদ সামনে, তারা তাদের অখণ্ড ভারত পুনরুদ্ধারের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না। এই জন্যই ভারত নিজে হিন্দিকে নিজের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বানায় পূর্ব বাংলার মুসলমানদেরকে উজবুক বানাইছে তাদের দেশীয় দোসরের মাধ্যমে। এখনো খেয়াল করলে দেখবেন ইউটিউবে বা ফেসবুকে পশ্চিমবঙ্গের বাঙালিরা এসে এই ব্যাপারে উস্কানি দেয়। যখন কোনো উর্দু গানে বা পাকিস্তানের কোনো কিছুতে বাংলাদেশি কেউ লাভ দেয়, লাইক দেয় বা কোনো একটা কমেন্ট করে, এইসব পশ্চিমবঙ্গের বাটপাট সামাররা এসে কয় তোদের ভাষা উর্দু নাকি? কত বড় সামারেরা! তখন এরা ওপার বাংলা থেকে ভাষা আন্দোলনে ব্যাপকভাবে উস্কানি দিছিল, প্রোপাগান্ডা চালাইছিল। এদের প্রোপাগান্ডা কি জিনিস সেটা সবাই আজকে ভালোভাবে বুঝছেন। দেখেন, আপনাকে মৌলিক যখন কেন্দ্রে যায়, মোদির সাক্ষাৎকার নেয়, তখন হিন্দিতে কথা কয়। शुक्रिया आपको मोदी जी ये जो पूरा जो माहौल है, हजारों में लोग यहाँ पे आए हैं, क्या कुछ नहीं हुआ। ये प्रोग्राम को बंद करने के लिए लोगों को रोका गया, 144 144 इशू किया गया, बहुत सारे जगहों पे रोक नहीं पाए। ममता बनर्जी को मोदी से इतना डर क्यों है? পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের কাছে এটা কিন্তু কোনো আপত্তির বিষয় না, কিন্তু মুসলমানরা উর্দু কইলে তাদের হোগা জ্বলে যায়, তাদের হোগায় আগুন জ্বলে ওঠে দাউ দাউ করে। এইবার আসি ষড়যন্ত্রের অন্তিম পর্যায়ে। 52 সালের 21শে ফেব্রুয়ারির ঘটনা। 21শে ফেব্রুয়ারি নিয়ে যেই বয়ান প্রচলিত তাতে বলা হয় পাকিস্তানি পুলিশ হঠাৎ কইরা বলা নাই কওয়া নাই নিরীহ ছাত্রদের মিছিলে গুলি বর্ষণ করে, যেখানে তারা রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিতে দিতে শান্তিপূর্ণ মিছিল করতেছিল। এর ফলে হতাহত হয় বেশ কিছু ছাত্র জনতা, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ বিপরীত। প্রথম পয়েন্ট হচ্ছে, গুলি চালাইছিল প্রাদেশিক সরকার, কেন্দ্রীয় সরকার না। পুলিশ ছিল প্রাদেশিক সরকারের অধীনে এবং পূর্ব বাংলা পুলিশে বাঙালিরাই চাকরি করত। প্রাদেশিক সরকারও সম্পূর্ণভাবে বাঙালি ছিল। মুখ্যমন্ত্রী ছিল ময়মনসিংহের নুরুল আমিন, মন্ত্রিসভা ক্যাবিনেট ছিল 100% বাঙালি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হইতেছে, পুলিশ লাফায় এসে ছাত্রদের উপরে গুলি চালায় না। আওয়ামী লীগ এবং কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন অনেক উস্কানি দিয়াও কোনো পাল্টা সারা না পেয়ে একটা সিন ক্রিয়েট করার জন্য প্রাদেশিক আইনসভার দিকে হামলা করতে যায়। তখন প্রাদেশিক আইনসভা ছিল এখন যেটা বাংলা একাডেমি, ওইটা। সেদিন প্রাদেশিক আইনসভার সদস্যদের একটা মিটিং এর ডেট ছিল, সেখানে আওয়ামী বামেরা প্রাদেশিক আইনসভার সদস্যদেরকে আইনসভায় যোগ দিতে বাধা প্রদান করে শারীরিকভাবে, তাদের গাড়ি পর্যন্ত আটকায়। পুলিশ এসে তাদেরকে সরাই দিতে চায়, রাস্তা ক্লিয়ার করে দিতে চায়। তখন লীগের আর কমিউনিস্টদের ছাত্রকারা পুলিশের উপরে চড়াও হয়, পুলিশ লাঠিচার্জ করে। লীগের গুন্ডারা এরপরে পুলিশের দিকে ঢিল ইট পাটকেল ছড়া শুরু করে এবং পুলিশেরা আহত হয়। তো এই সমস্ত বামেরা কি ধরনের হয় দেখেছেন তো, পুলিশদেরকে কিভাবে আক্রমণ করে এবং তারপরে বলে আমাকে আক্রমণ করছেন কেন, দেখেন না? এই যে দেখেন,
তখনকার পুলিশ তো আজকালকার মতো বডি আর্মার হেলমেট টেলমেট এগুলো ছিল না। পুলিশ খালি হাফ প্যান্ট পরতো, শার্ট আর একটা ক্যাপ পরে থাকে। এই অবস্থায় যদি ইট পুলিশের কপালে লাগে তাই তো মারাত্মক ব্যাপার। এই অবস্থায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে টিয়ার গ্যাস ছড়ে, এরপর পরিস্থিতি আরো অবনতি ঘটে, লীগ আর বামেরা আরো চড়াও হয়। এইভাবে পরিস্থিতি অবনতি ঘটতে থাকলে পুলিশ সর্বশেষে গুলি চালায়। এই গোলাগুলিতে 4 থেকে 5 জনের মতো নিহত হয়। এই ঘটনার আসল বিবরণ প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক, সেই সময়ে সবচেয়ে বড় পত্রিকা দৈনিক আজাদের সম্পাদক আবুল কালাম শামসুদ্দিনের আত্মজীবনী অতীত দিনের স্মৃতিতে আছে। এই ঘটনাকে বিকৃত করে লীগ আর বামেরা কি অপপ্রচার চালাইছে সেটা আপনারা এখন কল্পনা করেন। আমি আবুল কালাম শামসুদ্দিনের বই থেকে একটু পড়ে শুনি। অবস্থা চরমে উঠল 1952 সালের 21 ফেব্রুয়ারি মোতাবেক 1357 সালের 8ই ফাল্গুন তারিখে। সেদিন ঢাকার স্কুল কলেজগুলিতে হরতাল ঘোষণা করা হয়েছিল এবং এক বিরাট ছাত্র মিছিল আইন পরিষদ ভবনের সম্মুখে যাওয়ার চেষ্টা করেছিল 144 ধারার নিষেধাজ্ঞা অমান্য করে। শোনা যায় পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে গমনকারী কয়েকজন মোটরাহি পরিষদ সদস্যকে নাকি ছাত্র মিছিলের তরফ থেকে পথে আটকাবার চেষ্টা করা হয়েছিল। এতেই গোলমাল পেকে ওঠে। পুলিশ বাধা দিতে চেষ্টা করে, ছাত্র মিছিলের উপরে পুলিশ নাকি লাঠিচার্জ করে এবং কিছু সংখ্যক বিক্ষোভকারীকে গ্রেপ্তারও করা হয়। ফলে উত্তেজনা আরো বৃদ্ধি পায় এবং জনতার পক্ষ থেকে নাকি পুলিশের উদ্দেশ্যে ঢিল ইত্যাদি ছোড়া হয়। ক্রমে অবস্থা একরূপ আয়ত্তের বাইরে চলে যায়। পুলিশ প্রথমে কাঁদুনে গ্যাস এবং পরে বেপরোয়া গুলি বর্ষণ শুরু করে। ফলে জনতার বেশ কিছু সংখ্যক লোক হতাহত হয়। হতাহতের সংখ্যা কি ছিল এবং তাদের মধ্যে ছাত্রই বা কতজন ছিল সে সম্পর্কে নানা ধরনের কথা শোনা গিয়েছিল। সঠিক হিসাব যে কারণেই হোক পাওয়া যায় নাই, পাওয়ার উপায় ছিল না। এই পুরো এপিসোড শোনার পরে এখন আপনারা ঠিক করেন, আপনারা কি ভারতীয় আধিপত্যবাদ নামের বৃক্ষের প্রথম শিকড় ছিল শহীদ মিনার, এটা বুঝতে পারছেন? আওয়ামী লীগের তৈরি করা হুজুগে আবেগ বাদ দিলে শহীদ মিনার এবং এই সংক্রান্ত পুরো ন্যারেটিভ হচ্ছে ভারতীয় চক্রান্তের কাছে আমাদের পরাজয়ের সর্বপ্রথম ঘটনা। এটাকে সেলিব্রেট করা আর পলাশী যুদ্ধের লর্ড টাইপের বিজয়কে সেলিব্রেট করা একই কথা। প্রিয় দর্শক, এতক্ষণ যা শুনলেন তা শুধু ইতিহাস না, এটা একটা চেতনার ময়ূরপুচ্ছ ছিঁড়ে ফেলার রক্তাক্ত ঘোষণাপত্র। বহুদিন ধরে আমরা ভাবছি 21 ফেব্রুয়ারি মানেই ভাষার জন্য আত্মাহুতি, কিন্তু কে লিখছিল সেই নাটকের চিত্রনাট্য? কে বসে বসে বানাইছিল সেই ট্র্যাজেডির আবহ? এটা কি মাতৃভাষার বিজয় ছিল, না এটা ছিল একটা সুচারু প্রতারণা? ভারতের প্রথম পেরেক ঠোকা আমাদের ভূখণ্ডের আত্মপরিচয়, আমাদের ঐতিহ্যে, আমাদের আত্মমর্যাদায়। ভাষার নামে চলা ষড়যন্ত্রের নোংরা স্ক্রিপ্ট আমরা আজকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমরা সেই প্রজন্ম যারা আর হুজুগে শহীদ মিনারে খালি পায়ে শুধু গানই করতে যাব না, আমরা প্রশ্ন করব। আমরা সেই প্রজন্ম যারা জানে রাষ্ট্রভাষা আর মাতৃভাষার পার্থক্য কোথায়। আমরা সেই প্রজন্ম যারা ইতিহাসের ভাঙা পাথর গুড়ায় নতুন সত্যের মিনার গড়তে চায়। আজকে আমরা ঘোষণা করতেছি, চেতনার নামে চালানো ভারতীয় আধিপত্যের অপপ্রচার আর চলবে না। এই ইতিহাস যারা জানে না তারা আবেগে ভাসে, আর যারা জানে তারা বিদ্রোহে দাঁড়ায়। এটাই শেষ কথা। আজ চেতনার বেদীদের শ্রদ্ধা নয়, আত্ম অনুসন্ধান চাই। ইনকিলাব জিন্দাবাদ।